হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডাব্লিউবিটি এর যে বাঁকুড়া জেলা স্কুল রয়েছে, তো তার যে ভৌত বিজ্ঞানের পেপারটা রয়েছে সেটা করব। তো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে দেখো, 1.1 এ নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় করে না? তো এখানে রাইট অ্যান্সার হবে ওজোন স্তরের ক্ষয় করে না বলেছে, তাহলে রাইট অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরে বলেছে পিভি ইকুয়াল টু আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক। এখানে মনে রাখতে হবে যেটা এক মোল সমীকরণ, এক মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি হবে। তো পিভি হচ্ছে সবসময় শক্তিকে নির্দেশ করে, তাহলে শক্তির একক কি হয়? এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। কিন্তু এখানে 1.2 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে কত গ্রাম অক্সিজেন লাগবে? তাহলে এটা রিয়াকশনটা লেখো, কার্বন অক্সিজেন রিয়াক্ট করে তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। কার্বন হচ্ছে কার্বন হচ্ছে 12 দেওয়া আছে, আর অক্সিজেনের 16 দুগুণে 32, তাহলে 12 গ্রামের সঙ্গে বিক্রিয়া করছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1.2 গ্রাম কার্বনের সঙ্গে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে? 3.2। তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে? রাইট হচ্ছে 3.2। নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? হীরক বা হীরার তাপ পরিবাহিতা হচ্ছে সর্বাধিক হয়। নেক্সট হচ্ছে একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে কোন দর্পণ ব্যবহার করা হয়? সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে, আচ্ছা এটা রাইট অ্যান্সার হবে অবতল দর্পণ। আর যদি এটা লেন্স বলতো তাহলে উল্টোটা হতো, উত্তল লেন্স। অবতল দর্পণের যদি আমরা ফোকাস রাখি, বিন্দু আলোক উৎসটাকে যদি ফোকাস রাখি, তাহলে যে আলোক রশ্মিগুলো বেরিয়ে যাবে সেগুলো হচ্ছে সমান্তরাল হবে। তাহলে দর্পণ আর লেন্সের ক্ষেত্রে হচ্ছে উল্টো হয়, এটা খেয়াল রাখবে। তারপরে বলেছে একটি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়। তো এই প্রিজম গেল, তাহলে এটা সব থেকে নিচেতে কে থাকে? তাহলে বেনি আসহ কলা। সব থেকে বেশি কার হয় বিচ্যুতি? বেগুনি। আর বেনি আসহ কলা লাস্ট থাকে লাল, তাহলে সব থেকে কম বলেছে, তাহলে কি হবে? লাল। সব থেকে কম বিচ্যুতি লাল, আর সব থেকে বেশি বললে বেগুনি। তারপর বলেছে 1 ওয়াট বুঝায় না, তো এখানে বুঝতে হবে যে ওয়াট মানে হচ্ছে পাওয়ার দিয়েছে। তাহলে পাওয়ার সমান আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে ভোল্টেজের ইউনিট কি হয়? ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, আর কারেন্টের ইউনিট ভোল্টেজ ইনটু কারেন্ট। পাওয়ার ইকুয়াল টু হবে ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে এখানে ইউনিটটা হয়ে যাবে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এটা একটা হচ্ছে। আর একটা ফর্মুলা কি হয়? ভি স্কোয়ার বাই আর হয়। তাহলে ভি স্কোয়ার বাই আর এরকম এটাও রয়েছে, তাহলে এটাও হবে। আর একটা হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার আর মানে এটাও রয়েছে, তাহলে এটাও হবে। শুধুমাত্র হবে না কোনটা? এটা। তাহলে 1 ভোল্ট ইনটু ওহম, তাহলে ভোল্ট ইনটু ওহমটা ওয়াট বোঝায় না, তাহলে এখানে ভোল্ট ইনটু ওহম মানে ভোল্টেজ ইনটু রেজিস্ট্যান্স, এটা পাওয়ারের ফর্মুলা নয়, তাহলে এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ। তারপরে দেখো বলেছে ধাতব তারের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের গুণফল কি হবে? তাহলে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের গুণফল সবসময় হচ্ছে 1 হবে, ঠিক আছে? সেটা কখনো চেঞ্জ হবে না, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে একই থাকবে। তারপর বলেছে তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাবার সময় সর্বাধিক বিক্ষিপ্ত হবে। তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় বিটা রশ্মি সব থেকে বেশি বিক্ষিপ্ত হবে, আর কোনো রকম বিক্ষিপ্ত হবে না হচ্ছে গামা রশ্মি। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয়, যেটা মৌলের নিউক্লিয়াসের ধর্ম হবে। নিউক্লিয়াসের ধর্ম কোনটা? তেজস্ক্রিয়তা, তাহলে এটা রাইট অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। তারপরে বলেছে নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নের অষ্টক নেই? অষ্টক মানে 8টা থাকবে না, তাহলে সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। কারণ লিথিয়ামের ক্ষেত্রে আমরা জানি 3, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তাহলে এরা কোনোভাবেই অষ্টক ফিল করতে পারবে না, 8টা তো নেই, তাহলে হবে কি করে? নেক্সট দেখো যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট এবং ফ্লোসপারের সঙ্গে নিচের কোনটি থাকে? তাহলে ক্রায়োলাইট এবং ফ্লোসপারের সঙ্গে সেখানে আমরা ইউজ করি অ্যালুমিনা, Al2O3। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জ্বলিত দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি বর্ণ উৎপন্ন হয়? হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস, এটা চালনা করলে দ্রবণের বর্ণটা হচ্ছে বেগুনি হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়াটা দিয়ে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে হচ্ছে শনাক্তকরণ করতে পারি।
নেক্সট হচ্ছে জিঙ্ক ব্লেন্ডের সঙ্গে, জিঙ্ক ব্লেন্ডের রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের সঙ্গে কোনটা, এটা ZnS। নিচে কোন কোন যৌগটির সঙ্গে জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়? তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বিক্রিয়াটা মনে করো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটাই, তাহলে কি কি তৈরি হবে? একটা তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, আর তার সঙ্গে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর তার সঙ্গে তৈরি হবে জল। অবশ্যই এটা ব্যালেন্স করে লিখবে, আমি ব্যালেন্সটা করিনি এখানে, জাস্ট বিক্রিয়াটা বললাম। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা অপশন এ। নেক্সট দেখো যেটা আছে 21টা কোশ্চেন, যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে গ্রিন হাউস গ্যাসগুলি, তাহলে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে। কোল বেড থেকে কোন জ্বালানি আরোহণ করা হয়? এটা হচ্ছে CBM, কোল বেড মিথেন, কোল বেড মিথেন গ্যাস মানে হচ্ছে CBM শর্ট ফর্মে বলি। তাহলে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা হচ্ছে ডবসন, ডবসন এককে। তারপরে বলেছে ক্যালোরি, এখানে দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, ক্যালোরি ইউনিটে দিয়েছে, ক্যালোরি ইউনিটে ভ্যালুটা কত হয়? ক্যালোরি ইউনিটে দিয়েছে, তাহলে এটা হবে 1.987। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে ক্যালোরি ইউনিটে দিয়েছে, তাহলে সেটা হবে 1.987 হবে। আমি এটা বলেছিলাম যে সাজেশনের ক্ষেত্রে, যে তোমাদের গ্যাস ধ্রুবকের মানগুলো সমস্ত যে 4টে একক রয়েছে সেখানে মনে রাখতে হবে, আলাদা একক আসতে পারে, দেখো এখানে এসেছে। নেক্সট হচ্ছে এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস এবং 22.4 লিটার গ্যাসে অনুসংখ্যার অনুপাত কত হবে? আচ্ছা, এই যেটা রয়েছে এটা দেখো, আমরা জানি যে 22.4 লিটার হচ্ছে মানে হচ্ছে 1 মোল, তাহলে এটা দেওয়া আছে আমার 1 মোল, আর এটা দেওয়া আছে আমার হাফ মোল। 11.2 মানে হচ্ছে হাফ মোল, তাহলে তাদের ক্ষেত্রে অনুপাত কত হবে? 1/2 হবে, 1/2, কারণ এক মোলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাহলে দুদিকে অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে অ্যাভোগাড্রো সম্পর্কটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? অ্যাভোগাড্রো যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটাকে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিলে বোথ সাইড, এটা দাঁড়াচ্ছে 1:2। এটা রাইট অ্যান্সার হবে 1:2। তারপরে কি বলেছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। ব্যবধান যদি বলে তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবধান ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি না সরি 1 কেলভিন, কেলভিনে ডিগ্রি হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে 1 কেলভিন, তাহলে এটা সত্য হবে, সত্য। নেক্সট হচ্ছে যে তামা, লোহা ও ইনভারের মধ্যে কার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন? সব থেকে কম হচ্ছে ইনভার। উত্তল দর্পণের ব্যবহার, এটা হচ্ছে গাড়ির রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ মিরর বা দর্পণ। গাড়ির সামনে যে কাঁচটা থাকে, যেটা গাড়ির সামনে যে মিররটা থাকে, যেটা দিয়ে আমরা পেছনের গাড়িগুলোকে দেখি, সেখানে হচ্ছে উত্তল দর্পণ হচ্ছে ব্যবহার করা হয়। তারপর দেখো বলেছে প্রতিসরাঙ্কের একক কি? প্রতিসরাঙ্কের একক, এটা কখনো প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, ঠিক আছে? যেটা সেম রাশির অনুপাত, সেই জন্য এটা কোনো একক হয় না। তারপর বলেছে একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হচ্ছে জেনারেটর বা ডায়নামো, ডায়নামো বা জেনারেটর। আর উল্টোটা যদি আসে, না সরি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি দিয়েছে, তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হচ্ছে মোটর, বৈদ্যুতিক মোটর। আর উল্টোটা যদি আসে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে জেনারেটর বা ডায়নামো। তারপর বলেছে একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র, আইভি লেখচিত্র। এইদিকে আমরা ভি আঁকবো, এইদিকে আমরা আই আঁকবো, এবং লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তারপর এটা কি বলেছে, সত্য মিথ্যা, এই বাল্বের রোধ বার করতে বলেছে। তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার বসিয়ে দাও, 220 ইন্টু 220, আর নিচেতে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। তাহলে এটা ক্যালকুলেশন করো, 0000, তাহলে 22 গুণ করলে 484 আসবে, তাহলে এটা রাইট অ্যান্সার, এটা হচ্ছে সত্য। তারপরে বলেছে ম্যাচিং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলে তার যোজ্যতা অবশ্যই 2 হবে, তাহলে এটা চলে যাচ্ছে তোমাদের ক্যালসিয়ামের ঘরে। ক্ষার ধাতু, ক্ষার ধাতু হলে তার যোজ্যতা 1 হবে, তাহলে এটা চলে যাবে পটাশিয়ামের ঘরে।
তারপরে ধাতু সংকরে পিতলে যে ধাতুর পরিমাণ সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে কপার, 67% থাকে, 67%। আর বাকি যেটা পড়ে আছে সেটা জিঙ্ক হবে। ধাতুর কার্বন বীজাণু পদ্ধতিতে নিষ্কাশন করা হয় বা প্রস্তুত করা হয়, এটা হচ্ছে জিঙ্ক। নেক্সট দেখো কি বলেছে, যে গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয়? যেগুলো আয়নীয় যৌগ সেগুলো জলে দ্রবীভূত হবে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয় যৌগ, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিন একে বলেছে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে। আমি বলেছিলাম যে মনে রাখবে যে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, মানে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এবার আমরা যদি পর্যায়ের উপর থেকে নিচে নামি, ঠিক আছে, উপর থেকে নিচে নামি, তাহলে এখানে থাকবে ফ্লোরিন, তারপরে থাকবে ক্লোরিন, তারপরে থাকবে ব্রোমিন, তারপরে থাকবে আয়োডিন। তাহলে আয়োডিনের কি হবে? সব থেকে কম হবে। তাহলে ক্রম হ্রাসমান, তাহলে ক্রম হ্রাসমান মানে আগের সব থেকে বড়টা লিখতে হবে। তাহলে সব থেকে বেশি হবে ফ্লোরিন, তারপর হবে ক্লোরিন, তারপর হবে ব্রোমিন, তারপর হবে আয়োডিন। আর যদি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। আর যদি উপর থেকে নিচে নামি তাহলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। বেশ, তারপরে বলেছে দেখো এটা হচ্ছে যে 17 নম্বর গ্রুপ, ঠিক আছে, এই যে দীর্ঘ পর্যায় সারণীতে 3টে থাকে, 17 নম্বর গ্রুপটা হচ্ছে হ্যালোজেন মৌলের গ্রুপ। যে হ্যালোজেন মৌলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন, ব্রোমিন এই যে জিনিসগুলো রয়েছে, এদের মধ্যে তরল, গ্যাস এবং কঠিন তিনটেই হচ্ছে রয়েছে 17 নম্বর শ্রেণীতে। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন বর্তমান 17 নম্বর। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন ধাতুর নাম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় যেগুলো খুব তীব্র হচ্ছে তড়িৎ সক্রিয় ধাতু, তড়িৎ সক্রিয় ধাতু। তাহলে যার তড়িৎ সক্রিয়তা খুব বেশি সেটা কি হতে পারে? কে হতে পারে? Na হতে পারে, মানে সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, তাহলে যে কোনো একটা লিখবে। নেক্সট হচ্ছে ইউরিয়ার উৎপাদনে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়, অপরটা কি? তাহলে ইউরিয়ার সংকেতটা মাথায় রাখতে হবে, CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তাহলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড চলে গেছে, তাহলে আর কি হতে পারে এখান থেকে? সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অপরটা কি হবে? অ্যামোনিয়া, NH3। তারপরে বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যে আয়ন রয়েছে, আয়নগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। যদি ধাতু বলতো তাহলে মুক্ত ইলেকট্রন হতো। তারপর বলেছে প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপানন, আচ্ছা প্রোপানন তার মানে হবে CH3, কটা কার্বন থাকবে? টোটাল 3টে, তাহলে এটা হবে গঠন সংকেত, তাহলে CH3 CO CH3। নেক্সট বলেছে যে এটার ইউপ্যাক নাম লিখতে বলেছে, ইউপ্যাক নাম। তাহলে এটা 3টে রয়েছে, তাহলে 3টে যদি থাকে তাহলে অবশ্যই প্রোপ দিয়ে হবে। এবং দেখো এখানে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপানল, ঠিক আছে। অ্যালডিহাইড থাকলে অ্যাল হয়, তাহলে এখানে হচ্ছে প্রোপান অ্যাল, তাহলে এখানে আমরা বলছি প্রোপানল। হ্যাঁ, নেক্সট বলেছে যে দিনের চার স্পিরিটের একটা ব্যবহার, এটা হচ্ছে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, এছাড়া হচ্ছে দ্রাবক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো একটা লিখবে, দ্রাবক কিংবা জ্বালানি। তাহলে এখানে তোমাদের সবগুলো করে দেওয়া হলো।